জাতিসংঘ সফরে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, মঙ্গলবার ইউনুস বাইডেন বৈঠক, শুক্রবার ভাষণ। স্বৈরাচারের পতন হলেও বিপদ কাটেনি, ক্ষমতায় গেলে পরিবার প্রতি ফ্যামিলি কার্ড বললেন তারেক রহমান। আইসিটি আইনে সংশোধনী প্রস্তাব, রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে 10 বছরের জন্য নিষিদ্ধ। নতুন যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য, লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 350, হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ভোর 5টায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময় সোমবার রাত 10:30টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অবতরণের কথা রয়েছে। মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আগামী 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনও বিপদ রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় পেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে প্রত্যেক পরিবারকে নিত্যপণ্য সহজলভ্য করতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। সোমবার কিশোরগঞ্জে এক গণসমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রায় 10 বছরের ব্যবধানে কিশোরগঞ্জে কোনো সমাবেশে তারেক রহমানের যুক্ত হবার খবরে কানায় কানায় পরিপূর্ণ পুরাতন জেলা স্টেডিয়ামের মাঠ। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে দেয়া হয় সহযোগিতা। পরে সমবেত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বললেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে, তাই সতর্ক হতে হবে। স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। কিশোরগঞ্জের কৃষি ও মৎস্য সম্ভাবনাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে তারেক রহমান জনগণের ভোটে ক্ষমতায় গেলে জনগণের জন্যই তার একটি পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায় পর্যন্ত একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, জয় পেতে হবে অর্থনৈতিক মুক্তিরও। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো তারও বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও প্রান্তিক নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমসাময়িক রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। এক ব্যবসায়ীকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে 10 দিন গুম করে নির্যাতন করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার এই অভিযোগটি দাখিল করা হয়। একই সঙ্গে ওই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। এদিকে সাভারে পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 78 জনকে। এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী, যাকে 2018 সালের 17 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত আনলফুলি তাকে গোপন কারাগারে আটকে রাখা বা অথবা ডিবি অফিসে আটকে রাখা, পরিবারকে জানতে না দিয়ে, এই ঘটনার দায়ে, এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি 25 জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হচ্ছে। সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ট্রাইব্যুনাল আইন সংশোধনে আইন মন্ত্রণালয়ের 8টি খসড়া প্রস্তাব উপস্থাপনা করে, যার উপর বক্তারা তাদের মতামত তুলে ধরেন। হাসান জাবেদের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সময়োপযোগী করতে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। সভার শুরুতে 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে এবং তা প্রমাণ হলে সেই দলের রাজনৈতিক কার্যক্রম 10 বছরের জন্য নিষিদ্ধ করা, ট্রাইব্যুনালের বিচার কাজ ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের সুযোগ থাকা, ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবে, অভিযুক্ত ব্যক্তি চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। পরে এসব প্রস্তাবনার উপর মত দেন বক্তারা। যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কেউ কেউ। এফআইআর হচ্ছে 154-এ, আর কগনাইজেন্স নিচ্ছেন 190-তে সিআরপিসিতে। তাহলে ওই এফআইআর এর বেসিসে আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন, ওই এফআইআর এর বেসিসে কি করে কগনাইজেন্স নেবে ম্যাজিস্ট্রেট? আইদার 23 আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা 8, 7, 8, 9, 10 এই কয়টা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। মৃত্যুদণ্ড নিয়ে আমাদের দেশে সেন্টিমেন্ট আছে, এটা আমার মনে আছে। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট, অন্য ভিকটিমস বাট সেম সেন্টিমেন্ট। সো আই থিঙ্ক যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। সবশেষে আইন উপদেষ্টা বলেন, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে, শীঘ্রই ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সবকিছুই জানি, এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। এই খসড়া প্রস্তাবনাই শেষ নয়, সব পক্ষের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগরীর সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, বেড়েছে এডিস মশা। গেল 3 দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে 9 জনের, আক্রান্ত হয়েছেন 2000-এর বেশি মানুষ। তবে চিকিৎসকরা বলছেন, সময় মতো রোগ শনাক্ত করা গেলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। রাজিবুর রহমানের রিপোর্ট। বছরের শেষ ভাগে এসে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গেল এক সপ্তাহে 4959 জন রোগী শনাক্ত হয়েছে দেশজুড়ে, মারা গেছেন 24 জন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শতকরা 30% বেশি মানুষ রাজধানী ঢাকার বাসিন্দা। এমন পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে কয়েক গুণ। গায়ে তীব্র ব্যথা আর জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় দিন পার করছেন মানুষ। তবে ঢাকা ছাড়া খুলনা, বরিশাল, রাজশাহীর মানুষও চিকিৎসার জন্য ছুটে আসছেন নগরীতে। আমি থাকি নারায়ণগঞ্জ থেকে আমার পপুলার থেকে ওখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠাইছি। বৃহস্পতিবার থেকে জ্বর,
কালকে পরীক্ষা করাইছি, ডেঙ্গু জ্বর বসে, পরে ভর্তি হয়েছি। ব্লাড যাইতো বাথরুমের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে বমি ছিল। আমার ডেঙ্গু হয়েছিল, এই সরাসরি আমি ঢাকায় চলে আসছি। গত এক সপ্তাহে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। ডিএনসিসি কোভিড হাসপাতালের তথ্য বলছে গেল এক সপ্তাহে ৫ শতাধিক মানুষ হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা বলছেন ১৬ থেকে ৩০ বছরের মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বেশি। তবে শিশুরাও উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেও মনে করেন তারা। ৩৫ থেকে ৪০ জন করে প্রতি দিন ভর্তি হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এই মাসের শুরু থেকে এই পর্যন্ত এটা একটা আপ ট্রেন্ড ফলো করছে। এই বছর কিন্তু আমরা গত বছরের মতো মহামারীর মতো করে রুগী পাচ্ছি না, রুগী পাচ্ছি এবং একটা আপ ট্রেন্ডও ফলো করছি। ফলে আমাদের কিন্তু রুগী ম্যানেজমেন্ট করতে আমাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। আমাদের এই হাসপাতাল অন্তত বলতে পারি যে কোনো স্যালাইন বা চিকিৎসাজনিত কোনো সংকট নাই। পরিস্থিতি সামাল দিতে ঢাকার ২ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সহ নাগরিক সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতা করতেও তিনি আহ্বান জানিয়েছেন। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পার্টি হাউসে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত এবং জাতিসংঘের অধিবেশন সামনে রেখে যাওয়া সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। স্বৈরাচার শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতনের মুখে সাংবাদিকরা কিভাবে প্রাণ বাঁচাতে বিদেশে পালিয়েছিলেন তা নিয়েও সভায় কথা বলেন সাংবাদিকরা। সংগ্রামী যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা, সবাইকে আমার নিজের এবং সবার দেশবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের গৌরবের বিষয়, ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন। ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয়। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন। সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক বা কবি সাহিত্যিক হোক, যেই হোক, যে যা করেছে তার বিচার হওয়া উচিত। বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার যে গ্রুপ আসবে তারা একই কাজ করবে। এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয়, এটা খেয়াল রাখা যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবো, এমন না হয়। যে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাণিজ্যিক 9টি ব্যাংকে চলতি হিসেবে তারল্য ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই 9 ব্যাংক হলো ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই 9টির মধ্যে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং কমার্স ব্যাংকে তারল্য সংকট কাটাতে গ্যারান্টি চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ার কেলাং বিশ্ব জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়ার শাখার সহসভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও কাজী ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহিরুল জিন্নাত এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দফতর সম্পাদক ময়নাল হোসেন, হাসান শানু, আবুল কাশেম, আবুল হাসনাদ, রেজাউল করিম, মোহাম্মদ শিপুন সহ আরও অনেকেই। এ সময় বক্তারা জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি ও পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আবির ফয়সাল মোজাদ্দেদির নেতৃত্বে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আলোচনা শেষে মুসলিম উম্মাহ এবং শান্তিকামী মানবিকতার ঐক্য এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে জাকের পার্টির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
সৌদি আরবে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে মক্কায় সুন্নি সংগঠন সমূহের সমন্বয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার মিসফালা একটি হোটেলে আল্লামা গোলাম কবির আনসারির সভাপতিত্বে এবং সৈয়দ মোহাম্মদ আমানুল্লাহ সমরকান্দির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতুল লিয়াজু কমিটির সদস্য অ্যাডভোকেট মোক্তার হোসেন সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ হারুন মোস্তফা আর রশিদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আলমগীর বিন হক, মাওলানা মোহাম্মদ আসগর খান, আলহাজ মাওলানা শাহজাহান, আক্তার হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম বাবু, মাওলানা ইউসুফ মিয়া ফারুকি, মাওলানা আবুল হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, আশিকুর রহমান রিপন। এর আগে আগত প্রধান অতিথি এবং প্রধান বক্তা এবং মাহফিলের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতানের রেস্টুরেন্ট পিঠা ঘরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। আলোচনা সভা শেষে ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদকে সভাপতি, মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লাকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের মালয়েশিয়ার প্রবাসীদের পাশে থেকে নানান দুর্যোগে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, মোশাররফ হোসেন পিন্টু, আব্দুর রহিম ভুইয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ সহ আরও অনেকেই। জাতিসংঘ সফরে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, মঙ্গলবার ইউনুস বাইডেন বৈঠক, শুক্রবার ভাষণ। স্বৈরাচারের পতন হলেও বিপদ কাটেনি, ক্ষমতায় গেলে পরিবার প্রতি ফ্যামিলি কার্ড, বললেন তারেক রহমান। আইসিটি আইনে সংশোধনীর প্রস্তাব, রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে 10 বছরের জন্য নিষিদ্ধ। নতুন যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য, লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 350, হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।